আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায় বীজগণিতের পূর্ণ সংখ্যার উপরে ক্লাস নেব। প্রথমেই আমরা দেখি আসলে অনুশীলনীতে পূর্ণ সংখ্যা বলতে কি বলছে এবং সংখ্যার হিসাবটা আসলে কখন থেকে আসলো। সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। যখন সভ্যতার বিকাশ ঘটে এবং সভ্যতার বিকাশ ঘটার সাথে সাথে যখন পৃথিবীতে যখন বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্য যখন অতিমাত্রা বেশি হয়ে যায় এবং এদের যখন হিসেব রাখার জন্য তখন আমাদের কি বিভিন্ন প্রতীকের প্রয়োজন হয়, আর সেখান থেকেই গণনার সৃষ্টি হয়। তাহলে গণনার সৃষ্টি হয় কোথা থেকে? যখন পৃথিবীতে যখন সভ্যতার বিকাশ ঘটে, যখন অনেক দ্রব্য বা অনেক প্রাণী যখন ঘটে, যখন সেগুলোর হিসেব রাখা প্রয়োজন হয়, তখনই আমাদের প্রয়োজন হয় হচ্ছে বিভিন্ন প্রতীক, আর সেখান থেকে গণনার হিসাব হয়, আর সেখান থেকেই আসে সংখ্যার ধারণা। তো আমরা পঞ্চম শ্রেণীতে আমরা অঙ্ক শিখেছি বা সংখ্যা প্রতীক শিখেছি কয়টি? 10টি। 1 থেকে কত পর্যন্ত? 0 পর্যন্ত। 1 2 3 4 0 থেকে 9 পর্যন্ত এগুলো আমরা শিখেছি। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কিন্তু আমাদের অঙ্ক, আমরা সংখ্যা প্রতীক হিসেবে শিখেছি। এবং এইটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সকল গণনার কাজ সম্পন্ন করতে পারবো। তাহলে তাই বলছে যে এই অঙ্কগুলো এগুলো হচ্ছে সবগুলো কি সংখ্যা প্রতীক, এবং এগুলো দিয়েই আমরা গণনার হিসাব করি। 0 থেকে যদি 9 পর্যন্ত ধারণা থাকে তাহলে আমরা যে কোনো সংখ্যায় লিখতে পারবো। যদি 1 কোটি লিখতে বলে বা 5 কোটি লিখতে বলে, এই 0 থেকে 9 পর্যন্ত ধারণা থাকলেই আমাদের লেখা যাবে। তাই বলছে যে অঙ্কগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে 1 কে 1 স্বকীয় বা মান বলছে 1, এটা অঙ্কগুলোর স্বকীয় বা প্রকৃত মান কত? এটা 1, এটা কত? 2। আলাদা আলাদা যদি লিখি আমি 1 যদি লিখি আলাদা 1, আমি যদি 2 লিখি তাহলে কি লিখবো? 2। আমি যদি 3 লিখি আলাদা আলাদা 3। যদি আমি একসাথে লিখি তখন কিন্তু হয়ে যাবে কত? 1 2 3, তখন এটা কিন্তু একটা সংখ্যা। যদি আমি 1 আলাদা লিখি, 2 আলাদা লিখি, 3 আলাদা লিখি, তখন কিন্তু একটা আলাদা আলাদা সংখ্যা। যখন আমি একসাথে লিখি তখন হয়ে যাবে কত? 123। তাহলে আমি যদি 0 থেকে 9 পর্যন্ত জানি তাহলে কিন্তু আমাদের এগুলো জানা যাবে। তাই বলছে এই অধ্যায় থেকে আমরা যা শিখবো প্রিয় শিক্ষার্থী, সেগুলো কি? আমরা পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 2, পূর্ণ সংখ্যা শনাক্ত করতে পারবো। নাম্বার 3, সংখ্যা রেখার পূর্ণ সংখ্যার অবস্থান দেখাতে পারবো এবং ছোট বড় সংখ্যার তুলনা করতে পারবো। এখান থেকে আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু তুলনা করতে পারবো। আবার চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ এবং সংখ্যা রেখার সাহায্যে দেখাতে পারবো। তাহলে এই অনুশীলনীটা করলে আমরা এই অধ্যায়টার নাম দিয়েছে পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যার অনুশীলনী করলে আমরা যা যা জানতে পারবো তা হচ্ছে তোমার পাঠ্য বইয়ে সুন্দর করে দেখে লেখা আছে, আমি তারপরেও বলছি। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখবে, পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, পূর্ণ সংখ্যা শনাক্ত করতে পারবে। কোনটা পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মক না ঋণাত্মক, এবং সংখ্যা রেখার পূর্ণ সংখ্যার অবস্থান দেখাতে পারবে। সংখ্যা রেখা কি করতে পারবে? পূর্ণ সংখ্যার তার একটা অবস্থান দেখাতে পারবে এবং ছোট বড় সংখ্যার তুলনা করতে পারবে। চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ করতে পারবে এবং সংখ্যা রেখার সাহায্যে দেখাতে পারবে। তাহলে এসো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা নিই। তো প্রথমে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা নিতে গেলে আমাকে একটি সংখ্যা রেখা দেখাতে হবে। সংখ্যা রেখা দেখাতে গেলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে শূন্যটার কথা। শূন্য, আমি প্রথমে যদি 0 লিখি, একটা রেখা টানি,
সংখ্যা রেখার এখানে আমি যদি মিডিলে 0 ধরি, 0 থেকে ডান দিকে যদি যাই তাহলে সংখ্যাগুলো হবে ধনাত্মক। আর যেহেতু আমি বলেছি ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা, তাহলে 0 থেকে বাম দিকে যদি যাই তাহলে সেটা হবে ঋণাত্মক। এখন যদি বলা হয় 0 থেকে বাম দিকে 1 ঘর গেছে, তাহলে কি বাম দিকে 1 ঘর গেলে এখানে আমরা লিখব -1। বাম দিকে কি ঋণাত্মক আর ডান দিকে কি ধনাত্মক। যদি বলা হয় যে 0 থেকে সংখ্যাটি বাম দিকে 4 ঘর গেছে, তাহলে আমরা কি করব? 1 2 3 4, প্রত্যেকের আগে আমরা কিন্তু তখন কি চিহ্ন দেব? মাইনাস চিহ্ন দেব। এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ কয় ঘর গেছে এখান থেকে, আমি -4 কে যদি বোঝাই তাহলে আমি কথাটা কি লিখবো? 0 থেকে বাম দিকে 4 ঘর পর্যন্ত, এটা হচ্ছে -4। যদি বলা হয় যে -3, তাহলে আমি কি বলবো সংখ্যাটা? আমি তখন বলবো 0 থেকে বাম দিকে কয় ঘর গিয়েছে? 4 ঘর গিয়েছে। অর্থাৎ বাম দিকে যেটা যাবে সেটা কি ঋণাত্মক, সেটা কি হচ্ছে তাহলে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা আমরা প্রিয় শিক্ষার্থী পেলাম। এবার ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি, আমি সেটা কিন্তু তোমাদেরকে লিখে দেখেছি। এটা হচ্ছে লিখন পদ্ধতি। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হচ্ছে বাম দিক, 0 থেকে বাম দিকে এটা হচ্ছে ঋণাত্মক। আর লিখন পদ্ধতি কেমন? এই যে 0 থেকে 1 ঘর তাহলে -1, 0 থেকে 2 ঘর -2, 0 থেকে 3 ঘর -3, 0 থেকে 4 ঘর -4, আরো যদি হয় ডট ডট আরো অনেক কিছু আমরা লিখতে পারি, -5 -6 -7 ইনফিনিটি পর্যন্ত। এখানে আরো চিহ্ন দেওয়া, তার মানে কি একদম কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা বলতে পারছি না। এখানে আরো চিহ্ন দেওয়া মানে কি ডান দিকে কত দূর যাবে সেটা কোনো শেষ নেই। আচ্ছা, তাহলে ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি আমরা আমরাই করলাম। তাহলে যে 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ, তাহলে কি -4। 0 বিন্দুর ডান দিকে 7টি ধাপ, তাহলে কি ডান দিকে বাম দিকে 4টি ধাপ। 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ। এই কথার অর্থ কি? অর্থাৎ 0 থেকে 4 কোন দিকে গেছে? বাম দিকে গিয়েছে। যেহেতু বলছে 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ, লিখন পদ্ধতি কি -4। তার মানে 0 থেকে কোন দিকে গেছে? বাম দিকে গিয়েছে। আচ্ছা, এখন যদি বলা হয় 0 বিন্দুর ডান দিকে 7টি ধাপ, তাহলে এদিকে কয়টা ধাপ যাবে? 7টা। 1 2 3 4 5 6 7 +7 যদি হয় তাহলে ওই সংখ্যাটির আগে চিহ্ন দিতে হয় না। কোন সংখ্যার আগে কোনো চিহ্ন দেওয়া না থাকলে তার মানে সেটা কি +7 বোঝাবে। 7 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি এটা ধনাত্মকের দিকে। আর 7 এর আগে মাইনাস আছে, তার মানে কি এটা ঋণাত্মকের দিকে, মানে ঋণাত্মকের দিকে যাবে, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারবো। এখন এখানে তোমাদের প্রিয় শিক্ষার্থী পৃষ্ঠা নম্বর 60, এখানে কাজ নিচে প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করবা। পেজ নম্বর কত? 60। এবং নিচে প্রত্যেকটি এবং কাজ যে একটা ছক দেয়া আছে সেই ছকে কাজে এই কাজটা তোমরা করবে এবং চিহ্নটা বসাবা। যেমন এখানে 0 বিন্দুর বাম দিকে 6টি ধাপ, তাহলে কি -6। 0 বিন্দুর ডান দিকে 10টি ধাপ, মানে কি 10। 0 দিকের বাম দিকে 5টি ধাপ, তার মানে কি -5। ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমরা সংখ্যা হ্রাস বা বৃদ্ধি। এবার আমরা কি শিখব? সংখ্যা হ্রাস বা বৃদ্ধি। এখন আমরা কিছুটা ধারণা পেয়েছি। যদি বলা হয় 7 এর পূর্ববর্তী সংখ্যা, তাহলে কত? 6। 7 এর পরবর্তী সংখ্যা, তাহলে কি লিখবো? 8। 7 এর পূর্ববর্তী সংখ্যা, তাহলে কি? 6। 7 এর পরবর্তী সংখ্যা, তাহলে কি? 8। তাহলে কিন্তু একবার কি হলো, পরবর্তী সংখ্যা বলছে তখন কি বৃদ্ধি পাচ্ছে, পূর্ববর্তী সংখ্যা বলছে তখন কি হ্রাস পাচ্ছে। তাহলে 7 এর পূর্ববর্তী সংখ্যা, তার মানে কি মাইনাস, হ্রাস পাচ্ছে। 7 এর পরবর্তী, তাহলে কি বৃদ্ধি পাচ্ছে। তাই বলছে সংখ্যা হ্রাস ও বৃদ্ধি।
পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাই যে গতিপথের ডান দিকে যদি সংখ্যাটি ধনাত্মক হয় তবে বাম দিকে কি, যদি ডান দিকে কি ধনাত্মক হলে বাম দিকে ঋণাত্মক। ওকে, তাহলে যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাওয়া যায় তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে কোন সংখ্যা থেকে এক ঘর। যদি ডান দিকে যাওয়া যায়, কোন সংখ্যা থেকে এক ঘর, আমি ডান দিকে যাব, আমার এখানে এক ছিল, আমি এবার ডান দিকে এখানে আসছি, তাহলে কি হলো পরবর্তী সংখ্যাটা, তাহলে আমি কি পরবর্তী সংখ্যাটা পাবো। আমি এখানে এক ছিল, আমি এবার বাম দিকে এসেছি, তাহলে কি পাবো, তাহলে কি পাবো পূর্ববর্তী সংখ্যাটা পাবো, অর্থাৎ হ্রাস পাবে। অর্থাৎ ডান দিকে গেলে সংখ্যা বৃদ্ধি পায়, বাম দিকে গেলে সংখ্যা হ্রাস পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কাজ দেখো, তোমাদের বইতে কাজ একটা ছকের মধ্যে কাজ দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি লিখো। পরবর্তী 10, পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যাটি কত 11, তাহলে আর পরবর্তী সংখ্যাটি কত 9। যদি বলে -5 এর পরবর্তী সংখ্যাটি কত -5, আমি বলছি এইটা ধরো, আমি বলছি যে -5 তার পরবর্তী সংখ্যাটি কত, -5 এর পরবর্তী সংখ্যাটি, এখানে -5 এর পরবর্তী সংখ্যাটি কত, কি লিখবো আমরা। তাহলে সংখ্যার ডান দিকে গেলে, অর্থাৎ আমরা যদি এখান থেকে যদি ডান দিকে যাই তাহলে কি বড়টা পাওয়া যায়, আর বাম দিকে গেলে কি ছোটটা পাওয়া যায়। তাহলে ডান দিকে গেলে আমরা সংখ্যার বড়টা পাই। খেয়াল করো বিষয়টা, একটু খেয়াল করো, যদি -1 যদি আমি ডান দিকে আসি তাহলে কি আসবে 0, এটা কিন্তু কি সংখ্যা পরবর্তী সংখ্যা। -2 ডান দিকে যাবো তাহলে কি পাবো, এর পরবর্তী সংখ্যা কত, আমি -5 এর পরবর্তী সংখ্যাটি কত, তাহলে -4, তারপরে -5, তাহলে সেখানে আমরা কি করব, এখানে -5, তাহলে কি -6, আর পূর্ববর্তী সংখ্যা তাহলে -5 এর পরবর্তী সংখ্যাটি কত, -6, -5 এর পরবর্তী সংখ্যা -6, -5 এর পূর্ববর্তী সংখ্যা -4, -5 এর পূর্ববর্তী সংখ্যা -4, আর -5 এর পরবর্তী সংখ্যা -6। ওকে, তাহলে আমরা ডান দিকে গেলে কি হচ্ছে বড় সংখ্যাটা পাচ্ছি, পরবর্তী সংখ্যা পাচ্ছি, আর বাম দিকে গেলে কি পাচ্ছি আমরা পূর্ববর্তী সংখ্যা পাচ্ছি। এখন আমি যদি এভাবে যাই তাহলে আবার ডান দিকে গেলে কি, ডান দিকে গেলে আমরা পরবর্তী সংখ্যা পাচ্ছি, আর বাম দিকে পূর্ববর্তী সংখ্যা পাচ্ছি। তাহলে যদি বলা হয় 0 এর পরবর্তী সংখ্যা কত, 0 এর পরবর্তী সংখ্যা, নিচের সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা দেখো। 0 এর যদি আমি পরবর্তী সংখ্যা দুই রকমের আছে, এখানে 0 এর পরবর্তী সংখ্যা, আমি যদি ডান দিকে যাই তাহলে কি পাবো, এক ধাপ ডান দিকে গেলাম তাহলে কি পাবো পরবর্তী সংখ্যাটি পাবো, এক ধাপ বাম দিকে আসলাম তাহলে কি তার পূর্ববর্তী সংখ্যাটি পাবো। তাহলে 0 এর পরবর্তী সংখ্যা কত 1, আর 0 এর পূর্ববর্তী সংখ্যা কত -1। ওকে, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমরা এগুলো করতে পারবো। তাহলে তোমাদের বাসার যে কাজটা থাকলো সেটা 60 নম্বর পেজে হচ্ছে 3.2 এর ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি, কাজের যে সেগুলো তোমরা লিখবা, এবং 3.3 সংখ্যার হ্রাস ও বৃদ্ধি। এবারে আসি আমরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার। ঋণাত্মক সংখ্যার ব্যবহার 61 নম্বর পেজ। এই পর্যন্ত আমরা ঋণাত্মক সংখ্যার ধারণা পেয়েছি, বাস্তব জীবনে এগুলো কিভাবে ব্যবহার হয় তা এখানে আলোচনা করা হলো। যেমন আয় ব্যয়, লাভ ক্ষতি, বৃদ্ধি হ্রাস, দিন রাত, এগুলো কি বিপরীত শব্দ, এগুলো সবগুলো কি বিপরীত শব্দ, এগুলো আমাদের পরিচিত শব্দ। জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত, জোড়ার প্রথমটি কি দ্বিতীয়টির বিপরীত। যেমন আয়, আয় তাহলে কি ব্যয়, লাভ ক্ষতি, বৃদ্ধি হ্রাস। তাহলে আয় লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে,
আয় মানে কি? বাড়ে। লাভ মানে কি? বাড়ে। বৃদ্ধি মানে কি? বাড়ে। সবই বাড়ে। তাহলে এগুলোর বিপরীতে কি? কমে। বাড়ার বিপরীতে কি? কমে। তাই বলছে আবার ব্যয় ক্ষতি হ্রাস বলতে পরিমাণে কমে। তাহলে 5 টাকা আয়কে আমরা কি লিখবো? +5। 5 টাকা আয়কে আমরা কি লিখবো? +5। যদি বলি 5 টাকা ব্যয়, তাহলে আমরা যদি এখানে লিখি 5 টাকা আয়, তাহলে কি? +5। তাহলে আমার পকেটে এসেছে। আমি যদি লিখি 5 টাকা ব্যয়, তাহলে কি লিখবো আমরা? -5। তার মানে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা যেটা পাচ্ছি, যদি ব্যয় হয় তাহলে তো আমার পকেট থেকে চলে গেল, আর যদি আয় হয় আমার পকেটে আসলো। তাহলে 5 টাকা আয় মানে +5, 5 টাকা ব্যয় মানে কি? -5। ওকে ফাইন। তাহলে যদি বলা হয় 500 টাকা লাভ, তাহলে এটা আমি পকেটে পাবো। যদি বলা হয় 500 টাকা ক্ষতি, তাহলে এটা আমার পকেট থেকে চলে গেছে। তা 500 টাকা লাভ যদি বলে, তাহলে আমি কি লিখবো? +500। আর যদি 500 টাকা ক্ষতি বলে, তাহলে কি লিখবো? আমার -500। তাহলে এইভাবে কিন্তু আমরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার আস্তে আস্তে আমরা করব। তাহলে এখানে আমরা যেটা জানতে পারলাম, এখান থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যেটা, সেটা কি? লক্ষ্য করি যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস আরেকটিকে কি? মাইনাস চিহ্ন যুক্ত হবে। একই জাতীয় দুটি সংখ্যার বিপরীত বোঝাতে গেলে আমরা কি একটিকে প্লাস দিচ্ছি, একটিকে মাইনাস দিচ্ছি। তাই প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলে। প্লাস চিহ্নযুক্ত রাশিকে আমরা কি বলছি? ধনাত্মক রাশি বা ধনরাশি বলে। ধনী মানে প্লাস, টাকা আসছেই শুধু, তার মানে কি? ধনী। টাকা শুধু আসছে, তার মানে সে কি? ধনী। ধনরাশি ধনাত্মক দিকে। আর টাকা শুধু যাচ্ছে, শুধু যাচ্ছে, তার মানে কি? ঋণাত্মক রাশি, তার মানে ঋণ বাড়ছে, ঋণ রাশি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখানে বলছে প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনরাশি, ধনাত্মক রাশি বা ধনরাশি বলে। ধনাত্মক রাশি বা ধনরাশি। আর মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে। এই জন্য প্লাস ও মাইনাস চিহ্নযুক্ত যথাক্রমে ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্ন বলে। তাহলে আমরা প্লাস চিহ্নটাকে আমরা কি চিহ্ন বলবো? ধনাত্মক চিহ্ন। তোমাদের অবজেক্টিভ আকারে আসতে পারে ধনাত্মক চিহ্ন কোনটি, তারপরে প্লাস। ঋণাত্মক চিহ্ন কোনটি, তার মানে কি? মাইনাস। তাহলে আমরা এখান থেকে বিপরীত শব্দগুলো জানলাম এবং সেখান থেকে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো আমরা জানতে পারলাম। ধনরাশি বা ঋণরাশি কি সেগুলো আমরা জানতে পারলাম। এবার আসি পূর্ণ সংখ্যা। মানুষের প্রয়োজনে প্রথমে 1 2 3 ডট 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 সংখ্যাগুলো আবিষ্কৃত হয়। এগুলো মানুষের প্রয়োজনেই আবিষ্কৃত হয়েছে। এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক 1 2 3 4 5 6 এগুলো কি? স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য নিয়ে আমরা 0 1 0 1 2 3 এগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যাও বলা হয়। যখন আমি শূন্য থেকে ধরছি, 0 1 2 3 4 5 6 এগুলো কি? অঋণাত্মক, মানে ঋণাত্মক নয়। তবে শূন্য থেকে ধরেছি আমি। ধনাত্মক সংখ্যা আমরা বললাম 1 2 3 4 5 6 7 8 এগুলো কি ধনাত্মক। আর যখন আমি শূন্য থেকে ধরছি তখন কি? শূন্য থেকে এদিকে যত যাবে সব হচ্ছে অঋণাত্মক। তাহলে ঋণাত্মক কি? শূন্য থেকে বাম দিকে যত যাবে সব কি? ঋণাত্মক। শূন্য থেকে ডান দিকে যতদূর যাবে সেগুলো কি? অঋণাত্মক। আর শূন্য থেকে বাম দিকে যতদূর যাবে সেগুলো কি? সব হচ্ছে ঋণাত্মক। তাহলে তাই বলছে 0 1 2 3 এগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। আবার -1 -2 -3 -4 সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি জানলাম? এখন আমরা যদি লিখি পূর্ণ সংখ্যা বলতে আমরা জেনেছি যে এখানে যা লেখা আছে সবগুলোই পূর্ণ সংখ্যা। অর্থাৎ ধনাত্মক দিকে বা ঋণাত্মকের দিকে, ধনাত্মক বা ঋণাত্মক শূন্য থেকে শুরু করে 0 1 2 3 4 -1 -2 -3 -4 এই সবগুলোই হচ্ছে কি? পূর্ণ সংখ্যা।
তাহলে পূর্ণ সংখ্যার ধারণা আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে ডান দিকে এবং শূন্য থেকে বাম দিকে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকেই আমরা কি সংখ্যা বলি? আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। তাহলে এগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক এবং ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা সব মিলেই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা এই চ্যাপ্টার যে আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে এই পর্যন্ত বুঝতে পেরেছো যে আমরা প্রথমে এই চ্যাপ্টারটাই শিখেছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে আমরা গণনাকারী সংখ্যাটা কেন এসেছে, কিভাবে এসেছে সেটা শিখেছি এবং সেইটা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো জানতে পারলে আমরা সমস্ত সংখ্যা লিখতে পারবো এবং সেই সংখ্যাগুলো থেকেই আমাদের প্রয়োগ আস্তে আস্তে কিভাবে হয়েছে সেগুলো আমরা জেনেছি এবং এখানে আমরা যা শিখলাম আজকে সেগুলো তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা শিখেছি এবং ঋণাত্মক সংখ্যা লেখন পদ্ধতি শিখেছি এবং সংখ্যা হ্রাস বা বৃদ্ধি শিখেছি এবং সেই সাথে ঋণাত্মক সংখ্যার ব্যবহার সেগুলো আমরা এই ক্লাসে আমরা আলোচনা করেছি এবং পূর্ণ সংখ্যা কি সেটা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে এবং এর পরবর্তী ক্লাসে আমরা যেটা করব সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করে কিভাবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।